আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো ব্যাচ। আমরা সবসময় বলি যে কমান্ডো শব্দটার মধ্যে একটা আলাদা স্ট্রাইকিং পাওয়ার আছে এবং তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যখন নিজের সম্বন্ধে এই ধারণা রাখবা যে তুমি হচ্ছে একজন পড়াশোনার ক্ষেত্রে কমান্ডো, তখন অটোমেটেড তোমার মস্তিষ্কের ওই সেলগুলো অ্যাক্টিভ হবে যেগুলো তোমাকে সামনের দিকে আগায় যেতে খুবই হেল্পফুল হবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ব্রেইনের মধ্যে দুই রকমের নিউরন আছে এবং দুই রকমের নিউরনের দুই রকমের কাজ। এক রকমের নিউরন আছে তারা পজিটিভ জিনিস নিয়ে সবসময় হচ্ছে অ্যাক্টিভ থাকে, আরেক রকমের নিউরন তারা হচ্ছে নেগেটিভ জিনিস যেটা আছে সেইটাকে নিয়ে অ্যাক্টিভ থাকে। এখন প্রশ্ন হলো যে এই যে পজিটিভ নিউরন আর নেগেটিভ নিউরন, এই দুই রকম যে নিউরন আছে, এই নিউরনগুলোর কন্ট্রোল কার কাছে? কন্ট্রোল হচ্ছে তোমার কাছে। এবং খুব ভালো করে যদি বলি, এগুলোর রিমোট কন্ট্রোল হচ্ছে তোমার চিন্তা। তার মানে তুমি চিন্তা যেভাবে করতে পারো ঠিক সেই অনুযায়ী তোমার পজিটিভ নিউরন কিংবা নেগেটিভ নিউরন চালু হবে। তার মানে তুমি যদি চিন্তা করো যে তুমি একজন কমান্ডো, তখন তোমার পজিটিভ নিউরনগুলো অ্যাক্টিভ হবে যে হ্যাঁ আমি ইনশাল্লাহ পারবো। আর তোমার চিন্তাটা যদি এরকম হয় যে না আমি তো এতদিন পড়ি নাই, আমার ব্রেনের অত ক্যাপাসিটি নাই, আমি কি একদিনে 4টা সাবজেক্ট পড়তে পারবো, তাহলে তোমার নেগেটিভ নিউরনগুলো অ্যাক্টিভ হবে এবং তুমি যেটা চিন্তা করবো সেইটাকেই সে সফল করার জন্য সর্বোত্তম চেষ্টা করবে। তার মানে হচ্ছে তোমার চিন্তাটা হচ্ছে তোমার এই রিমোট কন্ট্রোল এই নিউরনগুলোর। তুমি যদি পজিটিভলি চিন্তা করো তাহলে তোমার পজিটিভ নিউরন যারা আছে তারা অ্যাক্টিভেট হবে, আর যদি নেগেটিভলি চিন্তা করো নেগেটিভ নিউরন অ্যাক্টিভ হবে। তাহলে মেডিকেল অ্যাডমিশনের মতো যে কম্পিটিটিভ পরীক্ষায়, এই পরীক্ষায় সফল হয় কারা? ওই স্টুডেন্টগুলো সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যারা পজিটিভ নিউরনকে অ্যাক্টিভ করতে পারে। এবং এই নিউরনগুলোকে অ্যাক্টিভ করার জন্য তোমার প্রথম যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার চিন্তা। এবং সত্যিকার অর্থে চিন্তা এত পাওয়ারফুল, তুমি যে এরকম চিন্তা করবা ওই অনুযায়ী তোমার নিউরনগুলো অ্যাক্টিভ হবে। তুমি খেয়াল করে দেখো, হঠাৎ করে মনে করো তোমাকে একজন খবর দিল যে ভাইয়া তুমি আজকে ওই গত কয়েকদিন আগে যে মেডিকেল পরীক্ষা দিয়েছো সেটা রেজাল্ট আজকে দিয়েছে এবং তুমি চান্স পেয়ে গেছো। জাস্ট একটু চোখ বন্ধ করে চিন্তা করো তো, এইরকম একটা চিন্তা যখনই তুমি করবা দেখবা যে তোমার মধ্যে ভালো লাগার অনুভূতি তৈরি হচ্ছে, খাওয়ার রুচি বেড়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, মনটা খুশি হয়ে যাবে। এবং দেখবা কখনো যখন আমাদের মন খুশি থাকে তখন দেখবা পারস্পরিক যে সম্পর্ক এগুলোও সুন্দর হয়, যা খাচ্ছি তাই মজা লাগে, যা কথা বলছি তাই ভালো লাগে। এই যে দেখো দেশ যে নতুনভাবে স্বাধীন হইলো, মানুষজনের মধ্যে একটা জোশ লক্ষ্য করছো কেন? মনে শান্তি, পজিটিভ নিউরন সব অ্যাক্টিভ হয়ে গেছে। এই জন্য একজন মানুষের সাথে আরেকজন, আরেকজনের সাথে আরেকজন, সবাই কালেকটিভলি অসাধারণ কাজ করতেছে। কিন্তু আগেও এই মানুষজনই ছিল, কিন্তু নেগেটিভ নিউরন কাজ করতো যে না এই সরকার ভালো লাগতেছে না, কোনো কথা শুনে না, ওরও কথা শুনবো না, ওই সরকারও যতটা বিপদে ফেলা যায়। তার মানে হচ্ছে তোমার পজিটিভ নিউরনকে যদি তুমি অ্যাক্টিভ করতে পারো তাহলে আশা করি আমরা যে তোমার মধ্যে আল্লাহ যে অসাধারণ ক্ষমতা দিয়েছে সেটাকে তুমি ঠিকভাবে বিকশিত করতে পারবা। আর যদি এর উল্টাটা করো, যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস করে, নেগেটিভ নিউরনকে অ্যাক্টিভ করা, তখন কিন্তু অটোমেটেড তুমি ধ্বংসের দিকে যাবা। এবং এখানে একটা জিনিস বলে রাখি, তুমি ধরো এই জিনিসটাকে উপরে ফেললা, অটোমেটিক নিচে নামছে না? নেগেটিভ নিউরন কিন্তু অটোমেটেড কাজ করতে চায়। তার মানে হচ্ছে পজিটিভ নিউরনকে অ্যাক্টিভ করতে গেলে, তোমাকে ঠিকভাবে চিন্তা করতে হবে। আর তুমি যদি ঠিকভাবে চিন্তা না করো অটোমেটেড নেগেটিভ নিউরন অ্যাক্টিভ হবে। ব্যাপারটা অনেকটা এরকম, তুমি যদি আয় করতে না পারো, বেঁচে থাকার জন্য তোমার কিছু খরচাপাতি হইতেই থাকবে, তার মানে খরচ অটোমেটেড চলবে। তুমি আয় করো না করো, যে লোক খুবই বেকার কিছু টাকা পয়সা ইনকাম করে তারও খরচ আছে, যে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে তারও খরচ আছে। তার মানে খরচ কনস্ট্যান্ট, এরকম চিন্তা কনস্ট্যান্ট। এবং আমরা প্রত্যেকদিন প্রায় কোনো বই আছে 40 থেকে 50 হাজার চিন্তা আসে, কোনো বই আছে 60 থেকে 70 হাজার চিন্তা আসে প্রত্যেক দিন। এর মধ্যে 90% চিন্তা হচ্ছে নেগেটিভ। এবং আমরা চেষ্টা করবো যে নেগেটিভ চিন্তাকে কমিয়ে 20-30% নিয়ে আসতে এবং পজিটিভ চিন্তাকে 70 থেকে 80% নিয়ে হইতে। এবং যখনই আমাদের পজিটিভ চিন্তা বাড়বে অটোমেটেড তুমি দেখবা যে তোমার সব দিকে আল্লাহর অশেষ রহমতে তোমার সমস্ত হচ্ছে ব্রেইনের অ্যাক্টিভ সেল যখন মানে ওইটাকে যেটা বলবো যে পজিটিভলি কাজ করবে, তখন অটোমেটেড তোমার পড়া মনে থাকবে, তোমার রেজাল্ট ভালো হবে এবং আলটিমেটলি তুমি অসাধারণ রেজাল্ট করতে পারবা। তুমি খেয়াল করবা যে তোমার মনে করো আশেপাশে একজন খুব পজিটিভ মেন্টালিটির বন্ধু, টিচার বা যে কেউ আছে, অটোমেটিক দেখবা তোমার মধ্যে ভালো লাগা কাজ করতেছে। একজন মনে করো যে হাসি খুশি আছে, তাকে দেখলে মনটা ভালো হয়ে যায়। একজন মনে করো খুব মানুষকে উৎসাহিত করে, কথা শুনলেই ভালো লাগে। আর যদি এর উল্টাটা চিন্তা করো, কেউ আছে মুখ সবসময় গোমরা, মানে ওই ক্রিস গেইলের মতো। ক্রিস গেইল খারাপ না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, মানে ওর কোনো মানে আনন্দই নাই, মনে হচ্ছে ছক্কা মারেও চুপ করে আছে না। তো এইরকম অনেকের মেন্টালিটি থাকে যে একদম চুপচাপ। আর কেউ আবার এরকম আছে যে যত ভালো জিনিসই দেখো ওইখানেও নেগেটিভ জিনিস বের করবে। এবং ওই রকম মানুষজনের আশেপাশে থাকলে অটোমেটিক মনটা খারাপ হয়ে যায়, ঠিক না? অনেকে আমরা বলি না যে আজকে যে কার সকালটা দেখে উঠলাম রে ভাই, দিনটা যাবে খারাপ। যদিও এটা ইসলামে আমরা এইভাবে সাপোর্ট করি না, কিন্তু ব্যাপারটা এরকম কেন? কারণ ওই লোকের মেন্টালিটি এমন যে নেগেটিভ মেন্টালিটি সবাইকে আক্রমণ করে। আবার কিছু পজিটিভ মানুষ থাকে, তাদের পজিটিভিটিটা সবাইকে হচ্ছে যে বলা যেতে পারে নারিশ করে।
তার মানে আমাদের ব্রেন যে আছে, আমি বলি এখানে কিন্তু হচ্ছে যে ওইটাকে যেটা বলে মিরর নিউরন আছে, মিরর। তার মানে আমরা যেমন আমাদের সামনে যদি একটা আয়না দেখি, ওটা কি করে, ছবি তুলে রাখে না, আয়না আমরা কি করি, অটোমেটিক দেখি না আমার ছবিটা, ঠিক তেমনি করে আমাদের নিউরনের সাথে আশেপাশে যেই লোকজন আছে তাদের নিউরনের একটা কানেক্টিভিটি তৈরি হয়, এবং একজনের নিউরন আরেকজনের নিউরনের সাথে একটা, এই যে যেমন মোবাইলে ওই যে এটা অনেকটা আমি এরকম করে বলি, ওই যে হটস্পট না কি চালু করে না, কি আছে না মোবাইলের মধ্যে, তারপরে তুমি মনে করো ওটা কি কয়, ওইটাকে বলে যে হচ্ছে ওয়াইফাই যে চালু করে, বললো যে ভাই এই কোডটা কত, কোডটা দিয়ে দিল, দেখা যাচ্ছে সবার ওয়াইফাই কানেক্ট হয়ে গেল। ঠিক তেমনি করে একটা এরিয়ায় যে কয়জন থাকে তাদের মধ্যে পজিটিভ নিউরন যদি বেশি পাওয়ারফুল হয়, সবার মধ্যে একটা পজিটিভিটি চলে আসে। নেগেটিভ নিউরন যদি বেশি পাওয়ারফুল হয়, তাহলে নেগেটিভটা বেশি হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়। দেখবা যে যারা মক্কা মদিনায় যায় হজ করতে, শুনবা এত ভালো লাগে, একবার গেলে সবাই যাইতে চায়, কারণ সব পজিটিভ মেন্টালিটির নিউরনগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আর কিছু কিছু জায়গা আছে যে ভাই ওই জায়গায় আজকে গেছি দিনটাই নষ্ট, সব খালি দেখবা যে বিভিন্ন পার্টির আগে সম্মেলন হইতো না, নাম নিতে চাই না, বিভিন্ন পার্টি, ধরো যে বিএনপি আওয়ামী লীগ এই বিভিন্ন পার্টি ছিল, এগুলোর দেখবা যে কে আগে হচ্ছে যে ফুল দিবে, কে আগে হচ্ছে চেয়ারে বসবে, এইগুলো নিয়ে সব নেগেটিভ নিউরন অ্যাক্টিভ হয়ে যায়। হাঙ্গামা, খুরমা খিচুড়ি পার্টি, বিরিয়ানি পার্টি ছিল, কিন্তু আলটিমেটলি সবার মেজাজ খারাপ, কেন, কারণ সব নেগেটিভ নিউরন অ্যাক্টিভ হয়েছে। তা আমরা আশা করব যে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট তোমাকে কমান্ডো স্টাইলে তৈরি করবো ইনশাল্লাহ, এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরীক্ষা এবার যেহেতু আমরা আশা করছি মেডিকেল অ্যাডমিশন টেস্ট হওয়ার সম্ভাবনা জানুয়ারি 3 বা 10 তারিখ, তা যে সময় আমরা ইনশাল্লাহ শুরু করছি, তার মানে হচ্ছে যে আজকে থেকে তো আমরা এমনিতে এগুলো পেজে ক্লাস নিতেই থাকবো, আর আমাদের একদম পেইড বেসে একদম 3 তারিখ থেকে শুরু হচ্ছে। তা 3 তারিখ থেকে যে ক্লাসটা তোমরা গোটা রুটিনটা আমরা দেখিয়েছি, ওটা আবার মাঝে মধ্যে দেখাবো। 2 মাস 7 দিন সময়, তার মানে প্রায় 70 দিন সময়ের মধ্যে তোমার গোটাল সিলেবাস, শর্ট সিলেবাস শুধু না, ফুল সিলেবাস, 55টা চ্যাপ্টার, ইংলিশের হচ্ছে যে 37টা করে টপিক্স, 20টা করে হচ্ছে লেকচার রয়েছে, জেনারেল নলেজের 37টা টপিক্স, তারপর হচ্ছে যে ওইখানে কি বলে এটা 10টা আলাদা হচ্ছে যে ছোট ছোট লেকচার রয়েছে, এবং টোটাল যত পড়া আছে সবগুলো পড়া কিন্তু তুমি দেখবে যে 70 দিনের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। এবং এটার কারণে তোমার আমি কি জানো, তোমার আগের থেকে প্রিপারেশন অন্যদের চেয়ে অনেক আগে থাকবা, কারণ তুমি পড়তেছো দিনে 4টা সাবজেক্ট, আর অন্যরা হয়তো পড়বে দিনে 1টা 2টা, তাহলে তুমি অটোমেটেড, আর হ্যাঁ তোমার সাথে কেউ আরও বেশি পড়তে পারে তাহলে সে তোমার সাথে আগে যাবে। তবে আমরা 4টা করে সাবজেক্ট ইনশাল্লাহ তোমাকে এমনভাবে পড়াবো, প্রত্যেক দিন ইংলিশ সাধারণ জ্ঞান থাকবে, তার সাথে সায়েন্সের যে কোনো 2টা সাবজেক্ট, রুটিনটা নিশ্চয়ই লক্ষ্য করছো, ওই অনুযায়ী পড়লে দেখবা যে 70 দিন সময়ের মধ্যে তোমার পুরো সিলেবাস সুন্দরভাবে কমপ্লিট হবে। তো অনেকে যেটা মাথায় আসে যে ভাই শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো পড়াতে খুব কঠিন, আমরা বলি মোটেই কঠিন না, তুমি পড়ার মৌলিক সিস্টেমটা জানো না, এই সিস্টেম না জানার কারণে তোমার সমস্যাটা হয়। তুমি সিস্টেমেটিক হয়তো আমরা যেভাবে বলি সেরকম করে তুমি পড়া শুরু করো, দেখো যে কত সহজ হতে পারে। তাই ইনশাআল্লাহ আমরা আজকে থেকে শুরু করে দিচ্ছি, খাতা কলম নিয়ে ফেলো, আমি কিন্তু একটু ধরবো এবং দেখবো যে কে কীরকম করে ইনশাআল্লাহ পারছো। ওকে, তাহলে আমরা শুরু করবো আজকে শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টার, প্রথম যেটা আমরা শুরু করবো তরঙ্গ নিয়ে, কেননা অনেকেই এই চ্যাপ্টারটার সম্বন্ধে কিছু বোঝেই না, অথচ খুবই সহজ চ্যাপ্টার এবং খুবই ইম্পর্টেন্ট, সহজ ইম্পর্টেন্ট দুইটাই। তাহলে এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসের বাইরে রয়েছে, সেটা দিয়ে আমরা আজকে শুরু করতে চাই, এবং খাতা কলম নিয়ে ফেলো, দেখি যে আমরা কি অবস্থা, প্রত্যেকের পড়ার কি অবস্থা, দেখবা যে আস্তে আস্তে ইনশাআল্লাহ যা ক্লাসে বলছে এগুলো নোট করে ফেলো, এগুলো থেকে দেখবা যে তোমার পরীক্ষা ইনশাআল্লাহ প্রশ্ন চলে আসবে ইনশাআল্লাহ। তা তরঙ্গকে আমি সবসময় বলি এটা হচ্ছে ঢেউ, কি বলো, ঢেউ। তা তুমি যদি কক্সবাজারে যাও, গিয়ে তুমি ঢেউ গুনতেছো, তোমার আরেক বন্ধু ফোন দিছে তোমাকে যে দোস্ত এই জায়গায় কেন, কয়েকখানে ঢেউ আরও বেশি। তাই ঢেউ যে বেশি কী হিসাবে গুনছে, সে একক সময় দেখছে, তাহলে লিখে ফেলো একক সময়ে সৃষ্ট ঢেউয়ের সংখ্যাকে, একক সময়ে সৃষ্ট ঢেউয়ের সংখ্যাকে, সৃষ্ট ঢেউয়ের সংখ্যাকে, একক সময় সৃষ্ট ঢেউয়ের সংখ্যাকে তরঙ্গ বলে। কি বলে বলো, তরঙ্গ বলে। তার মানে তরঙ্গ, সরি, একক সময় সৃষ্ট ঢেউয়ের সংখ্যা বলে তো কম্পাঙ্ক বলে, আমি কি বলছি, কম্পাঙ্ক বলে। ওকে, আচ্ছা আচ্ছা, এই ঢেউ মানেই হচ্ছে তরঙ্গ। হ্যাঁ, ওকে, তার মানে একক সময় যেই ঢেউটা তুমি পাচ্ছ এই সংখ্যাটাকে কি বলে, কম্পাঙ্ক। কি বলে, কম্পাঙ্ক। এখন ইন্টারেস্টিং জিনিস, এই যে কম্পাঙ্কের একটা অসাধারণ ফর্মুলা আছে, সেটা কি, n ইকুয়াল হচ্ছে 1/2l √t/m। যে ভাই এটা আবার কি, n ইকুয়াল 1/2l √t/m। হ্যাঁ, এটাতে আমরা যাবো যে এটা জিনিসটা আসলে কি বোঝায়। n যেটা রয়েছে এটা হচ্ছে কম্পাঙ্ক, এটা লিখে ফেলি আমরা। l যেটা, এটা হচ্ছে দৈর্ঘ্য। কি বলে বলো তো, দৈর্ঘ্য। t যেটা, এটা হচ্ছে টান। আর এই যে m যেটা আছে, এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। কি বলে বলো তো, একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর। লক্ষ্য করো, তাহলে আমরা বলছি যে কম্পাঙ্ক এইটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করছে। কি কি জিনিস, 1/2l,
এই যে এলটা আছে, যে কেউ বলবে যে ও ভাই এলটা হচ্ছে যে দৈর্ঘ্য, লেংথ ইংরেজিতে, টিটা হচ্ছে টান টেনশন, এম যেটা একটা ম্যাস ভর, কিন্তু এই ভরটা কি একক দৈর্ঘ্যের ভর। তার মানেটা কি, নর্মালি ভরের একক যেটা ভর, এটার একক হয় কেজি, আর এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, তার মানে এইটার একক হবে কেজি। ধরো যদি মিটারে মাপো কেজি পার মিটার, যদি সেন্টিমিটারে মাপো কেজি পার সেন্টিমিটার, ঠিক আছে, ওকে ফাইন। এখন এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, কম্পাঙ্ক যেটা আছে সেইটা হচ্ছে কি বলতো, যে কেউ বলবে যে ভাইয়া কম্পাঙ্ক হচ্ছে এই যে দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, ওকে ফাইন। আচ্ছা টিতে কি টান, টানের বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা এম কি বলতো, একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। যে কেউ বলবে হ্যাঁ ভাই এটা তো বুঝে গেছে। তাহলে তুমি দেখো এখান থেকে কম্পাঙ্কের 3টা ফর্মুলা অলরেডি তুমি পেয়ে গিয়েছো, কি কি সেটা আমি তোমাকে একটু দেখাই। এখান থেকে একটা প্রশ্ন মেডিকেল বিষয় মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে একটা হচ্ছে এন, কম্পাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য যে রয়েছে সেটার ব্যস্তানুপাতিক, কি বলতো দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। আচ্ছা এরপর আমরা কি পেয়েছি বলতো, কম্পাঙ্ক হচ্ছে টানের বর্গমূলের সমানুপাতিক। এরপরে আমরা কি পেয়েছি, কম্পাঙ্ক হচ্ছে একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। যাকে বলবো হ্যাঁ ভাইয়া ঠিক আছে। এখন ইন্টারেস্টিং পয়েন্ট দেখো, ফিজিক্সে এক জায়গা থেকে আরেক জায়গার ফর্মুলাকে আমরা কোরিলেট করব, মানে একটার সাথে আরেকটাকে আমরা মেলাবো। কিভাবে মেলায় সেটা লক্ষ্য করো। আমরা প্রত্যেকেই জানি যে টি সমান আমরা জানি কি বলতো এমজি, ওকে ফাইন। এবং এইবার আমরা আরেকটা ফর্মুলাতে যাবো, সেটা কি জানো, ওয়াই সমান আমরা জানি এফ এল ডিভাইড বাই এল। তুমি যে পদার্থের গাঠনিক ধর্ম পড়ো সেখানে তুমি দেখবা ইয়ং এর যে আছে ফর্মুলাটা ওয়াই সমান এফ এল ডিভাইড বাই এল। আচ্ছা এখান থেকে আমরা এরকম করতে পারি না, দেখো তো, ওয়াই এর জায়গায় ওয়াই রাখলাম, এফ এর জায়গায় আমরা দিলাম এম জি, এল এর জায়গায় এল এ এল, জায়গাগুলো হ্যাঁ হতে পারে। তারপর এখানে আমরা এরকম করতে পারি না, এম জি এল ইকুয়াল হচ্ছে ওয়াই এ এল, ভেরি ফাইন। এখান থেকে আমরা এরকম করতে পারি না, এম জি ইকুয়াল হচ্ছে ওয়াই এ এল ডিভাইডেড বাই হচ্ছে এল, যেটা হলো হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা এবার একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো, এই যে আমরা ফর্মুলাটা এখানে লিখিয়েছিলাম এন ইকুয়াল হচ্ছে 1/12 রুট ওভার টি ভাগ এম। এই টিকে আমি কি বলতে পারি, যে কেউ বলবে টিকে তো আপনি বলছেন এমজি, তাহলে টিকে যদি আমি এমজি বলি তাহলে এই এমজি বলতে আমি গোটাল জিনিসটা দিতে পারি না? অবশ্যই পারি, হ্যাঁ ভাই এটা তো খুবই সহজ। আচ্ছা যদি তাই পারি তাহলে আমরা সেই কাজটাই করি, তো 1/12 রুট ওভার দিয়ে দিলাম। এই টি এর বদলে আমি কি দেবো, ওয়াই এ এল বাই এল, তাহলে এটাকে লিখে ফেলি ওয়াই এ এল ডিভাইডেড বাই বড় হাতের এল, আর এই এম এর জায়গায় কিন্তু এম এ আছে। এখানে একটা জিনিস বলে রাখি মোস্ট ইম্পর্টেন্ট, এই এম হচ্ছে ভর আর এই এম কিন্তু একক দৈর্ঘ্যের ভর, এই দুটো কিন্তু এক না। যদি এক হইতো তাহলে কিন্তু এই যে দেখো এই যে এই টি সমান যে এমজি, এই এমজি আর এম কিন্তু কাটাকাটি হইতো। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। তার মানে এই টি এর যে এম এইটা হচ্ছে ভর, আর এই নিচে যে এই যে রুট ওভার এম এর মধ্যে আছে এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। একক দৈর্ঘ্যের ভর হচ্ছে কেজি, তার সাথে যেই এককে মাপো, যদি মিটার মাপি পার মিটার, যদি সেন্টিমিটার মাপি পার সেন্টিমিটার, ওকে বুঝতে পারছো। আচ্ছা এখান থেকে আরো কয়েকটা ইন্টারেস্টিং জিনিস আমরা বের করে ফেলেছি, সেটা কি জানো, কম্পাঙ্ক যেটা আছে সেটা তুমি লক্ষ্য করো, ইয়ং এর গুণাঙ্ক আছে না, এটা বর্গমূলের সমানুপাতিক। মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে লিখে ফেলো, দেখবো ধরবো এখন যে কেমন পারছো। তাহলে এখান থেকে আমরা এই টি সমান এম যে এটা আমি একটু মুছে দিলাম। এখান থেকে আমরা কি বের করছি বলতো, কম্পাঙ্ক হচ্ছে ইয়ং এর গুণাঙ্কের বর্গমূলের সমানুপাতিক, ওকে ফাইন। এরপর তুমি লক্ষ্য করো এ কি, যে কেবল ভাই এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের বর্গমূলের সমানুপাতিক, ভেরি ফাইন। আচ্ছা এরপরে আরেকজন চিন্তা করতে পারে যে ভাইয়া এই যে এ কে আমরা তো আরেকটা জিনিসে পরিণত করতে পারি, কি সেটা, এ সমান লেখা যায়, ধরো যে এন সমানুপাতিক রুট ওভার এ, এটা আমি আরেকবার এই সাইডে একটু লিখছি, এন সমানুপাতিক রুট ওভার এ। এই সমানুপাতিকের জায়গায় সমানুপাতিক রুট ওভার এ মানে কি, যে কেউ বলে হয় পাই আর স্কয়ার, অ্যাবসলিউটলি পাই আর স্কয়ার। এই রুট আর স্কয়ার যদি কাটা যায় আর পাইকে যদি ধ্রুবক ধরি তাহলে কি হবে বলতো, এন সমানুপাতিক আর, কারণ রুট আর স্কয়ার কাটা গেছে। আর যেটা এটাকে আমি বলি নর্মালি তোমার মনে হয় ব্যাসার্ধ, এটাকে তুমি প্রস্থ বলতে পারো। কি বলতে পারো বলো তো, প্রস্থ। এবার একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা কি জানো, দেখো যে এটা হচ্ছে দৈর্ঘ্য, কম্পাঙ্ক হচ্ছে দৈর্ঘ্যের কি বলতো ব্যস্তানুপাতিক, আর কম্পাঙ্ক যেটা আছে এই কম্পাঙ্ক সেটা হচ্ছে প্রস্থের সমানুপাতিক। লক্ষ্য করো কম্পাঙ্ক একবার হচ্ছে দৈর্ঘ্য যেটা আছে সেই দৈর্ঘ্যের হচ্ছে ব্যস্তানুপাতিক, আর কম্পাঙ্ক যেটা আছে সেটা হচ্ছে প্রস্থের সমানুপাতিক। আমি যদি এরকম করে বলি যে আমার একজন হচ্ছে বন্ধু আর একজন হচ্ছে আমার শত্রু, আমার একজন বন্ধু আর একজন আমার কি বলতো শত্রু, তাইলে আমার যে বন্ধু আর আমার যে শত্রু, ওই শত্রু আর বন্ধু পরস্পর কিন্তু শত্রু হবে, বুঝতেছো? আচ্ছা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। ধরো যে ইউএসএ একদিকে আছে আরেকদিকে আছে রাশিয়া। এখন যদি এরকম হয় যে তুমি ধরো যে চীন কিন্তু হচ্ছে ইউএসএ এর সাথে হচ্ছে এর সম্পর্ক কি বলতো, যে কে বলবে এটা হচ্ছে সম্পর্ক হচ্ছে পরস্পর শত্রু, চীন আর রাশিয়া আমেরিকা শত্রু।
এবং ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো যে চীন আর রাশিয়া কি বলতো বন্ধু, কি কারণে? কারণ আমেরিকা আর রাশিয়া হচ্ছে শত্রু। তার মানে আমেরিকার যে দুইজন কমন শত্রু ওই দুজন পরস্পর বন্ধু হয়, এটা বুঝতো, কমন সেন্স, মানে এমনি বুঝাতো না বলছি। তাহলে দেখো কম্পাঙ্কের সাথে একজন ব্যস্তানুপাতিক, একজন সমানুপাতিক। তার মানে আমি যদি বলি দৈর্ঘ্য আর প্রস্থের পরস্পর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। এটা কোথাও তুমি সরাসরি লাইনটা পাবা না, কিন্তু এটা তোমার ফিজিক্সের বেসিক কনসেপশন ক্লিয়ারের ক্ষেত্রেও ভ্যালু হবে। তার মানে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ পরস্পর বিপরীতভাবে কাজ করে, বিপরীতভাবে কাজ করে, বিপরীতভাবে কার্যকর হয়, কার্যকর হয়। তাহলে এই লাইনটা বেসিক লাইন, এটা সবসময় লিখে রাখো যে দৈর্ঘ্য এবং প্রস্থ যে আছে পরস্পর বিপরীতভাবে কার্যকর হয়। আচ্ছা, আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম খেয়াল করছো আমি কি বলছি? যে তুমি সমুদ্রের তীরে গেছো, ঢেউ গুনতেছো, একক সময় যে ঢেউয়ের সংখ্যা তুমি পাইলে সেটা কি বলে? যে কেউ বলে ভাই এটা কম্পাঙ্ক বলে। কম্পাঙ্ক কিসের উপর নির্ভর করছে সেইটা আমরা একটা ফর্মুলা চলে গেছি, n = 1/12 √T/m। এই যে n যে রয়েছে এই কম্পাঙ্ক হচ্ছে দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদ, আর এটা কি বলে টানের বর্গমূলের সমানুপাতিক, m হচ্ছে একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তারপরে t সমান কি বলছি? mg বলছি। এরপরে আরেকটা ফর্মুলা ফেলছি, y সমান হচ্ছে কি বলতো? FL/L। এটা আমরা পথের গাঠনিক ধর্মের ফর্মুলা থেকে জানি। f জায়গায় হচ্ছে mg, তারপরে mg কে এদিকে নিয়ে আসছি, নিয়ে এসে পেয়েছি YAL/L। এই যে t সমান যে mg, এই যে t সমান mg এর জায়গায় এই মানটা বসিয়েছি YAL/L, এবং m এর জায়গায় m। এখানে ক্যালকুলেশন করে আমি দেখছি, দেখো n সমানুপাতিক √a, n সমানুপাতিক হচ্ছে আবার ওই a সমান πr² বের করা যায়, এই √r² কাটাকাটি করলে n সমানুপাতিক r। তার মানে কম্পাঙ্ক হচ্ছে প্রস্থের সমানুপাতিক এবং দৈর্ঘ্যের হচ্ছে ব্যস্তানুপাতিক। যে কেউ বলবো হ্যাঁ ভাই এবার মাথায় ঢুকছে। এবং দৈর্ঘ্য প্রস্থ পরস্পর কিভাবে কাজ করে? বিপরীতভাবে কাজ করে। কিভাবে কাজ করে বলো? বিপরীতভাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু বলি, তুমি খেয়াল করবা। আচ্ছা, এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, দেখো তো, যে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাকে বলি। তোমার খেয়াল আছে আর সমানুপাতিক L/A? যে কেউ বলবো হ্যাঁ এটা তো ভাই আমার খেয়াল আছে, আর সমানুপাতিক L আর ব্যস্তানুপাতিক A। তুই রোধের যে সূত্র পড়ছো এখানে খেয়াল করো তো, দেখো তো এইভাবে পড়ছিল না? আর সমানুপাতিক L, আবার আর হচ্ছে এটা, এখান থেকে আবার আমরা এরকম করি না? দেখো তো আর ব্যস্তানুপাতিক A সমান লিখতে পারি না πr²। তুমি লক্ষ্য করো এই যে দৈর্ঘ্যটা আর এই যে ব্যাসার্ধ বলতে পারো, বা এটাকে তুমি প্রস্থ বলতে পারো, দেখো পরস্পর বিপরীতভাবে কাজ করছে। বিপরীত, সেটা বর্গের বিপরীত হোক বা বর্গমূলের বিপরীত হোক তাতে কিছুই যায় আসে না, কিন্তু বিপরীতভাবে কাজ করছে। তার মানে তুমি যে কোনো জায়গায় ইন্টারেস্টিং জিনিসটা লক্ষ্য করবা যে ও আচ্ছা দৈর্ঘ্য এবং প্রস্থ পরস্পর বিপরীতভাবে কাজ করে। এটা একটু বেসিক খেয়াল করবা এবং খেয়াল রাখবা এই বেসিক জিনিসগুলো তোমার যে কোনো জায়গায় হেল্প করবে। ফিজিক্স করো, কেমিস্ট্রি, যে কোনো জায়গায় সায়েন্সের যেখানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে এগুলো তোমার খুব পড়াকে ইজি করবে। ওকে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এইবার অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি যে ফর্মুলাটা তখন দেখালেন n এর এই কম্পাঙ্ক, এটা আসলে কিসের ফর্মুলা? তা তোমার বইয়ে যদি তুমি লাইন দাগিয়ে যখন পড়বা তখন তুমি দেখবা যে এইটাকে বলা হয়েছে, দেখবা টানা তারের সূত্র। কি বলো তো? টানা তারের সূত্র। তবে আমি তোমার একটা বুদ্ধি শিখিয়ে দিই, যেটা বইয়ে থাকবে না কিন্তু তোমার জন্য খুবই হেল্পফুল হবে। সেটা কি জানো? এই ফর্মুলাটাকে আমি তোমাকে দুইটা একসাথে ফর্মুলা কম্বাইন্ড শিখাই দিই। সেটা কি? এটাকে তুমি টানা তারের সূত্র বলতে পারো, সুরশলাকার সূত্র বলতে পারো। টানা তারেরও বলতে পারো, সুরশলাকারও বলতে পারো। কীরকম লক্ষ্য করে দেখো, যেই ফর্মুলাগুলো আমি শিখলাম এই ফর্মুলাগুলোকে আমি টানা তারের সূত্র হিসাবেও তোমার কাজে লাগাতে তুমি পারবা, টানা তারের সূত্র হিসাবেও কাজে লাগবে, সমান সমান তুমি সুরশলাকার সূত্র হিসাবেও কাজে লাগাতে পারবা, সুরশলাকার সূত্র হিসাবেও কাজে লাগাতে পারবা, সুরশলাকার সূত্র হিসাবেও কাজে লাগাতে পারবা। বুঝতে পারছো আমার কথা? তাহলে টানার তারের সূত্র, সুরশলাকার সূত্র, দুইটাতে এটা কাজ করবে। খেয়াল থাকবে? তাহলে আচ্ছা, মেডিকেল অ্যাডমিশন বহুবার এখান থেকে প্রশ্ন আসে। প্রশ্নের আসার প্যাটার্নটাকে সেটা আমি তোমাকে একটু বুঝাই দিই, যে এই যে কম্পাঙ্ক এবং হচ্ছে দৈর্ঘ্যের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। কম্পাঙ্ক এবং প্রস্থচ্ছেদের প্রস্থের সম্পর্ক কি? সমানুপাতিক। কম্পাঙ্ক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি আছে দেখো তো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বর্গমূলের সমানুপাতিক। কম্পাঙ্ক এবং ইয়ংয়ের গুণাঙ্ক বর্গমূলের সমানুপাতিক। কম্পাঙ্ক এবং হচ্ছে টান বর্গমূলের সমানুপাতিক। কম্পাঙ্ক এবং একক দৈর্ঘ্যের ভর বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে নিচের কোনটি সত্য বা নিচের কোনটি মিথ্যা, এরকম করে বহুভাবে এখান থেকে প্রশ্নটা আসতে পারে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স। ওকে, তাহলে এটা টানা তারেও কাজ করবে, সুরশলাকাও কাজ করবে। খেয়াল থাকবে তো ইনশাল্লাহ? ওকে, ফাইন। আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। আচ্ছা, এবার আমরা এইটা রিলেটেড আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা একটু শিখতে চাই। সেটা কি জানো? তোমরা জানো যে তীব্রতা, যেটাকে ইংরেজিতে বলে ইন্টেন্সিটি, এইটা একটা ফর্মুলা আছে। সেটা কি? I সমান আমরা বলতে পারি 2π² f² a²ρ v। এই যে তীব্রতা, এই তীব্রতা 2π² আমি যদি ধ্রুবক ধরে I সমানুপাতিক হবে কি বলতো? f²। f হচ্ছে ফ্রিকোয়েন্সি, তার মানে কি? কম্পাঙ্ক। আচ্ছা, এখানে বলে রাখি
এই যে আমরা যে একটু আগে ফর্মুলাগুলো শুনছি না, কম্পাঙ্ক এন, এটা এন দিয়ে প্রকাশ করো, এফ দিয়ে প্রকাশ করো, সেম জিনিস, ঠিক আছে? তার মানে কম্পাঙ্ককে এন দিয়েও প্রকাশ করতে পারো, এফ দিয়েও প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে তীব্রতা হচ্ছে এই যে কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। তারপরে কি হতে পারে বলো তো? তীব্রতা হচ্ছে এই যে বিস্তারের বর্গের সমানুপাতিক। ওকে ফাইন। এই যে রো আছে না, রো হচ্ছে ঘনত্ব, তার মানে তীব্রতা যেটা রয়েছে সেটা হচ্ছে ঘনত্বের সমানুপাতিক। ওকে ফাইন। এই যে এরপরে রয়েছে ভি, ভি হচ্ছে বেগ, বলো তো? এটা হচ্ছে বেগের সমানুপাতিক। আচ্ছা, এখানে বলে রাখি, এই বেগ ভি, ভেলোসিটি, আবার ভিতে কিন্তু ভলিউমও হয়, তো অনেকে কিন্তু এটা মিলাই ফেলে, ভুলও মিলানো যাবে না। কেন সেটা বলি। ঘনত্ব মানে তুমি কি জানো বলো তো? ভর বাই আয়তন, ভর বাই আয়তন। আয়তনকে আমরা কিন্তু ভি দিয়ে প্রকাশ করি, আবার ভেলোসিটি, বেগটাও ভি দিয়ে। এখন যদি এইটা যদি আয়তন হইতে, যে এই ভিটা যদি আয়তন হইতে যেটা আছে, তাহলে তো এটা কাটা চলে যেত, বুঝতেছো? এই কারণে এটা না, এটা মাথায় রাখিও। এখন এখান থেকে আমরা একটা প্রশ্ন দিতে পারি না বলো তো? যে আমি যদি বলি যে কম্পাঙ্ক যেটা আছে এটা যদি আমি 2 গুণ বাড়াই, তাহলে কম্পাঙ্ক জায়গায় 2 স্কোয়ার করলে কত হবে বলো তো? তীব্রতা 4 গুণ। আমি যদি বলি বিস্তার 2 গুণ বাড়াইছি, তাহলে বিস্তারের জায়গায় 2 দিলাম, 2 স্কোয়ার করলে তীব্রতা 4 গুণ। এই যে ঘনত্ব 2 গুণ বাড়াইলাম, তাহলে এটা 2 গুণ। এটা হচ্ছে বেগ, বেগ যদি 2 গুণ বাড়াই দেয়, তীব্রতা 2 গুণ। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি তীব্রতার ক্ষেত্রে সত্য বা মিথ্যা? তাহলে তোমার খেয়াল করতে হবে তীব্রতা কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক, তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, তীব্রতা ঘনত্বের সমানুপাতিক, তীব্রতা এটা হচ্ছে বেগের সমানুপাতিক। ক্লিয়ার? মাথায় ঢুকতেছে ইনশাআল্লাহ? ওকে, তাহলে আমরা দুইটা জিনিস, মৌলিক ফর্মুলা, এই দুইটা থেকে একটা আসার খুবই সম্ভাবনা আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা একদম ব্রেনে ঢুকায় ফেলো। আচ্ছা, এরপরে যদি আমরা একটু খেয়াল করি, তুমি খেয়াল করবা, ধরো যে এখানে আমি একটা তরঙ্গ আর্ট করছি, ঠিক আছে? তরঙ্গটা ধরো এরকম। তা সত্যিকার অর্থে এই যে পয়েন্টগুলো আছে, এটা তুমি যদি ইসিজি পেপারের দিকে তাকাও, তাহলে লক্ষ্য করবা যে এরকম করে চলছে না? যদিও আমরা জানি যে ইসিজিটা এরকম হবে না, কিন্তু তোমাকে যেটা, এই যে ধরো যে উপরেরগুলো বোঝা যাচ্ছে কি, যে জীবন আছে, তার মানে সুস্পন্দ, মানে স্পন্দন আছে। আর এই যে ফ্ল্যাট, আল্লাহ না করুক কারো যদি ইসিজি এরকম থাকে, আল্লাহ না করুক, তাহলে আমরা কি করি? আমরা যে কোনো ডক্টররা একজন পৃথিবীতে বেঁচে আছে নাকি বিদায় নিয়েছে সেটা বোঝার জন্য কিন্তু অবশ্যই একটা ইসিজি করার চেষ্টা করি, যে হার্টবিট দেখলে আমরা বুঝতে পারবো যে হার্টবিট এরকম আপস অ্যান্ড ডাউন, তার মানে স্পন্দন আছে, প্রাণ এখনও আছে। আর আল্লাহ না করুক যদি এরকম দেখি, তাহলে হচ্ছে যে প্রাণের, বুঝতেই পারছো। তা ঠিক তেমনি করে এই যে উপরের যে পয়েন্টগুলো, এগুলোকে আমরা বলি সুস্পন্দ। কি বলি বলো তো? সুস্পন্দ। ওকে ফাইন, সুস্পন্দ। এই যে নিচের যে পয়েন্টগুলো আছে, এগুলো হচ্ছে নিস্পন্দ। কি বলে বলো তো? নিস্পন্দ। আচ্ছা, তুমি খেয়াল করে দেখো, এইখান থেকে এইটুক একটা অর্ধেক চাঁদার মতো হয়েছে না, এই যে এরকম, হ্যাঁ, এইখান থেকে এইটুক, এইটাকে যদি আমি ইচ্ছে করে এই সাইডে আট না করে এই সাইডে করতাম, তাহলে দেখো এই যে এই জায়গাটাকে যদি এটা নিয়ে আসতো, একটা গোটাল বৃত্তের মতো হইতো না? যেগুলো হবে, ঠিক আছে। এবং ইন্টারেস্টিং পয়েন্ট, এই জায়গা থেকে যদি আমি শুরু করি, এই যে এই পয়েন্ট 1, এই পয়েন্ট 2, এই পয়েন্ট 3, এইখান থেকে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে না, যেগুলো হবে হয়েছে। তার মানে এই গোটালটাকে আমরা বলতে পারি একটা ল্যামডা। আচ্ছা বলো তো, এই একটা তরঙ্গ দৈর্ঘ্যে কয়টা নিষ্পন্দ বিন্দু আছে? যেকে বলা হয়, বুঝে গেছি, 1, 2, 3। তাহলে আমরা লিখে ফেলতে পারি 3টা পাশাপাশি অবস্থিত নিষ্পন্দ বিন্দু মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। লিখে ফেলো, পাশাপাশি অবস্থিত 3টা নিষ্পন্দ বিন্দু মিলে, পাশাপাশি অবস্থিত। লিখতে পারছো তো? আচ্ছা, আমি তোমাদের কমেন্টস দেখবো একটু পরে, আগে একটু পড়াই নিই। পাশাপাশি অবস্থিত 3টি নিষ্পন্দ বিন্দু মিলে একটি তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। একটি কি গঠিত হয় বলো? তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। একটি তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। আচ্ছা, অনেকের মাথায় একটা প্রশ্ন আসবে যে ভাইয়া দেখো, আমি আজকে এই যে তোমাদের দুপুরে আসার আগে একটা প্রোগ্রামে খাইতে হয়েছে আমাকে, এবার আমি লক্ষ্য করছি আমি দুপুরে খেয়ে পড়াই না, খাইলে যতই এসে আবার একটু তাড়াহুড়ো করে একটু গোসল করে চলে আসলাম, একটা ঘুম ভাব মনে হচ্ছে। এই জন্য মানে নিয়ম আছে, খাইলে এই যে একবার বোধহয় শাহরুখ খানের একটা দেখছিলাম আমরা, যে খাওয়া দাওয়া ভুলি যাও হ্যান ত্যান, আসলে সাইন্টিফিক্যালি মানে খাইলেই তোমার সমস্ত ব্রেন থেকে রক্ত চলে যাবে পাকস্থলিতে, ব্রেন হ্যাং হয়ে যায়। এটা একটা খুব ডেঞ্জারাস। আচ্ছা, পাশাপাশি অবস্থায় একটু নিষ্পন্দ বিন্দু মিলে একটি তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। আচ্ছা, এবার যদি আমি যে কাউকে জিজ্ঞেস করি যে আচ্ছা বলো তো, উপরেরটা তো সুস্পন্দ বিন্দু, এইটা তো একটা সুস্পন্দ বিন্দু, তাহলে একটা তরঙ্গ যে গঠিত হলো সেখানে 3টা নিষ্পন্দ বিন্দু আছে, তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্যের সুস্পন্দ বিন্দু কয়টা আছে? একটু কমেন্টস করো তো, আমি তোমাদের দেখি জাস্ট একটু যে বুঝতে পারছো কিনা, একটু জাস্ট একটু চেক করে দেখি, কমেন্টস করো। তারপরে আর কমেন্টস দেখলে পড়ার ওই গতিটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা জাস্ট খালি একটু দেখবো যে মানে তুমি পড়া বুঝতে পারছো কিনা। বুঝতে তো অবশ্যই ইনশাআল্লাহ পারবে, এটা আমরা বিশ্বাস করি, না পারার প্রশ্নই আসে না।
হ্যাঁ, ভারতে শুধু ইমপ্রুভমেন্ট অ্যালাউ করে না, ভারতে বহুবার পরীক্ষা দেওয়া যায়, মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরীক্ষা এবং ইঞ্জিনিয়ারিংও যে রয়েছে। আচ্ছা, তো অনেকে বলছে যে দুইটা হচ্ছে যে যায়, অনেকে বলছে আচ্ছা তাহলে পাশাপাশি অবশ্যই তিনটা নিষ্পন্দ বিন্দু মিলে একটি তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়, ঠিক না? আচ্ছা, এখন প্রশ্ন আমি করেছি যে কয়টা এরকম সুস্পন্দ বিন্দু মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। তা দেখি তোমরা। আচ্ছা, একজন উত্তর দিয়েছে সাহেব বিন শওকাত, এর উত্তরটা 3 দিয়েছে। তারপরে ফাকিহা এনটি দিয়েছে, তারপরে মিজান মারজান মুনি বলেছে 3টা। আচ্ছা, ভেরি ফাইন। শোনো, নিয়ম হচ্ছে তুমি যেই বিন্দু দিয়ে শুরু করবে তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য সেই বিন্দুতে গিয়ে শেষ করতে হবে। তার মানে তুমি শুরু করছো সুস্পন্দ, তাহলে তোমার যেই জায়গা থেকে শুরু করছো তোমার 360 ডিগ্রি মিলাইতে হবে। তাইলে এইখান থেকে এইটা হচ্ছে 90, এইখান থেকে এইটা হচ্ছে 90, এইখান থেকে এইটা হচ্ছে 90, তাইলে কত হয়েছে? 90 90 90 270, 360 মিলাইতে হয়। আমি বলছি না যে একটা বৃত্ত টোটাল মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়। তাই তুমি যেইখান থেকে শুরু করবা সেই মানে সেইখানে যে তোমার শেষ হইতেই হবে, নাহলে তোমার 360 মিলাইতে পারবা না। তুমি বলতে পারো এইখান থেকে আমি শুরু করছি, তাহলে এইখান থেকে শুরু করলে হ্যাঁ এইটুকু পর্যন্ত 360, কিন্তু তুমি যখন এই সুস্পন্দ বিন্দু যখন বলতো তখন এইখান থেকে শুরু করলে এইখানে শেষ হলে হবে না, এইখানে গিয়ে শেষ হবে। কোথায়? এইখানে। তাহলে দেখো এই একটা সুস্পন্দ বিন্দু, আরেকটা সুস্পন্দ বিন্দু, আরেকটা, তার মানে কয়টা হচ্ছে? 3টা। তাহলে যে বলবো 3টা, তার মানে হচ্ছে পাশাপাশি অবস্থিত 3টি এখানে নিষ্পন্দ জায়গায় সুস্পন্দ বিন্দু মিলে, সুস্পন্দ বিন্দু মিলে একটি তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। বুঝতে পারছো? খুবই সহজ জিনিস, যা একটু বোঝার বিষয়, মোটেই কোনো কঠিন না। আচ্ছা, এবার যদি আমি তোমাদের যে কাউকে বলি যে দেখো তো এইটা একটা নিষ্পন্দ, এইটা একটা সুস্পন্দ, এইটা একটা সুস্পন্দ, এইটা একটা নিষ্পন্দ, এইটা একটা নিষ্পন্দ, এইটা একটা সুস্পন্দ, এইটা একটা নিষ্পন্দ, এইটা একটা এইটা একটা সুস্পন্দ, এইটা একটা নিষ্পন্দ, এই টোটালটা 1 2 3 4 এইখান থেকে এইটুক পর্যন্ত টোটাল দূরত্ব কত বলছি? যে কেউ বলবে এটা তো আপনি বলছেন ল্যামডা। তাহলে এবার আমি যদি বলি একটি নিষ্পন্দ একটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? যে কেউ বলবে এইটা হচ্ছে 4/1 ভাগ, এইটা 4/1 ভাগ, এইটা 4/1 ভাগ, এইটা 4/1 ভাগকে আমরা কি বলি? π/4 বলতে পারি। তার মানে পাশাপাশি অবস্থিত একটি সুস্পন্দ এবং একটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, একটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত বলো তো? তাহলে টোটালটা যদি হচ্ছে ল্যামডা হই, তাহলে প্রত্যেকটা অংশ কত হবে বলো তো? λ/4, λ/4। যে কেউ বলবে হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে λ/4, কথা হবে বলো তো? λ/4। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি, দেখি বলো তো এইখান থেকে শুরু করে এইটা λ/4, তাহলে এইখান থেকে এইটা কত? তাহলে এইটা যদি λ/4 আর এটা যদি λ/4, তার মানে কত হচ্ছে? λ/2। তার মানে পাশাপাশি অবস্থিত 2টি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, 2টি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বিন্দুর কি বলতো? মধ্যবর্তী দূরত্ব, এটা কি বলতো? λ/2 হবে। মাথায় ঢুকতেছে তোমাদের? আমার মনে হয় ইনশাল্লাহ মাথায় চলে আসবে। আচ্ছা, একজন বলছে যে নিষ্পন্দ আর সুস্পন্দ বিন্দুগুলো। আচ্ছা, আবার বলছি খুবই সহজ জিনিস, এই যে আমরা যে রেখাটা টেনেছি এইখানে, এই যে এরকম না, যেটা হচ্ছে এই যে মূল বিন্দুর সাথে সমান্তরাল আছে, এটা হচ্ছে আমি বলেছি না যে হার্টের ইসিজির মতো ফ্ল্যাট হলে আল্লাহ না করে কোনো স্পন্দন নাই, জীবন নাই, তার মানে নিষ্পন্দ, এগুলোতে কোনো স্পন্দন পাবো না। আর এই যে উপরে যেটা গেছে বা নিচে যেটা, এগুলো মানে বেঁচে আছে, জীবন আছে। জীবন কি স্পন্দন বুঝলি? এটা বোঝার জন্য এগুলো হচ্ছে সুস্পন্দ, এটা হচ্ছে সুস্পন্দ, ঠিক আছে? তার মানে ফ্ল্যাট যেগুলো আছে এগুলো নিষ্পন্দ, আর উপরেরগুলো নিচেরগুলো হচ্ছে নিষ্পন্দ। ওকে, ফাইন। আচ্ছা, এখন যদি আমি বলি এরকম করে যে এই যে এটা নিষ্পন্দ, এটা নিষ্পন্দ, এই দুইটা পাশাপাশি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? যে কেউ বলবে এখান থেকে আগে এইটুক যাইতে হবে, তারপর এখান থেকে এইটুক না? তাহলে এটা যদি হয় λ/4, এটা যদি হয় λ/4, তাহলে এখান থেকে এটা কত হবে? λ/4 মনে করো যে 4 আনা যোগ করলে কত? 8 আনা হয় না? তার মানে এটা হয়ে যাবে তখন λ/2 হয়ে যাবে। তার মানে পাশাপাশি অবস্থিত দুইটা নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী λ/2। এবার যদি আমি যে কাউকে বলে আচ্ছা এইটা একটা সুস্পন্দ, এইটা একটা সুস্পন্দ, এই সুস্পন্দ থেকে এই সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? যে কেউ বলবে যে ভাইয়া এইটা থেকে এইটা হচ্ছে λ/4, এখান থেকে এটা হচ্ছে λ/4, তাহলে এই দুইটা যদি আমি যোগ করে ফেলি তাহলে λ/2 হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে, হ্যাঁ, যে আমরা কি বলছি মাথায় ঢুকছে তো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা পুরো পড়ার মধ্যে এই যে 4.86 আর 5 যদি থাকে, মেট্রিকের পয়েন্ট 1 নাম্বারকে আগের নিয়ম অনুযায়ী 15 দিয়ে গুণ করবো, 1 পয়েন্টকে। ইন্টারের যে পয়েন্ট সেটাকে প্রত্যেকটাকে 25 দিয়ে গুণ করবো। এটা এখন পর্যন্ত। যদি এটা আল্লাহর রহমতে দেখা যায় যে আরও, আমরা তো এবার বলতে চাচ্ছি যে এটা
মেট্রিক ইন্টারের স্কোরটা সর্বোচ্চ 50 করা উচিত। মেট্রিকেরটা পয়েন্ট যেটা সেটা 3 দিয়ে গুণ করা, ইন্টারের পয়েন্ট যেটা সেটাকে 7 দিয়ে গুণ করা, করে 5 7 35 3 5 15 50-এর মধ্যে। আর অ্যাডমিশন টেস্টটা হওয়া উচিত মিনিমাম 200 নাম্বার, তাহলে সবচেয়ে ভালো হবে। এই যে 100 নাম্বার অ্যাডমিশন টেস্ট, এটা আসলে স্টুডেন্টদের মানে অনেক স্টুডেন্ট আছে যারা দেখা যায় যে অনেক ভালো করে পড়ে, কিন্তু সে হয়তো কোনো কারণে হঠাৎ করে অল্প প্রশ্ন তো কম বেশি হয়ে যেতে পারে, কিন্তু যত বেশি নাম্বারে পরীক্ষা হবে তত যারা ভালো করে পড়াশোনা করছে তারা বেশি ভালো করবে। আর্মি মেডিকেল শোনো, আগে আর্মি মেডিকেলের মধ্যে এএফএমসি নিয়ে দেখে আমার ভিডিও আছে, আমি বলবো এটা পড়ে। আর্মি প্রথম হচ্ছে সরকারি মেডিকেলের জন্য সবার চেষ্টা করা উচিত। আর্মি মেডিকেলে সিট কম, নিয়মকানুনের ব্যাপার আছে, যে তুমি ক্যাডেট করে পড়বা নাকি জেনারেলে পড়বা, এগুলো নিয়ে আলোচনা, এটা এখন না, এটা আমার ভিডিও আছে দেখে নিও। তাহলে 200 নাম্বারের এক্সাম হলে সবচেয়ে বেশি ভালো হতো। ওকে ফাইন, তাহলে সুস্পন্দন নিষ্পন্দন ব্যাপারটা আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকে আমরা বুঝে ফেলছি। ওকে আচ্ছা, তাহলে আমরা তুমি লক্ষ্য করো যে প্রথম কোথা থেকে শুরু করছে, মানে তুমি দেখো একই জিনিস বারবার পড়তে হয়। প্রথম বলছি আমি যে একক সময় সৃষ্ট ঢের সঙ্গে কি বলে কম্পাঙ্ক, এবং কম্পাঙ্কের সূত্র দিয়েছে n = 1/2l/t/m। n হচ্ছে কম্পাঙ্ক, এই l হচ্ছে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, t হচ্ছে টানের বর্গমূলের সমানুপাতিক, m হচ্ছে একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এরপর আমরা কি বলছি, আচ্ছা ভর শুধু কেজি, আর একক দৈর্ঘ্য হচ্ছে কেজি পার যে দূরত্বটা আছে সেইটা, যেমন মিটারে মাপলে কেজি পার মিটার, সেন্টিমিটার মাপলে কেজি পার সেন্টিমিটার। এরপরে টান টি সমান বলছি আমরা mg। mgর ফর্মুলা আবার ইয়ংয়ের গুণাঙ্কের ওই ফর্মুলা থেকে আনছি। কীরকম করে লক্ষ্য করো, y সমান FL/L, f সমান হচ্ছে mg, ওই mg এর মানটা বসিয়ে দেখছি mg সমান YAL/L। এখন তুমি লক্ষ্য করো ওই টি এর জায়গায় যে mg হয়, এই যে টি সমান যে mg, ওই mgর জায়গায় YAL/L বসিয়েছি। এখান থেকে দেখছি কম্পাঙ্ক যেটা সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের বর্গমূলের সমানুপাতিক, কম্পাঙ্ক যেটা সেটা হচ্ছে যে লক্ষ্য করো প্রস্থের হচ্ছে সমানুপাতিক, এবং খেয়াল করো প্রস্থ আর দৈর্ঘ্য পরস্পর বিপরীতভাবে কাজ করে। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকে বুঝতে পারছো কি বলছি। আচ্ছা, এরপরে যদি একটু খেয়াল করে দেখো কি আছে, যে আমরা বলছি দৈর্ঘ্য এবং প্রস্থ পরস্পর বিপরীতভাবে কার্য করে, এটা সব জায়গাতে তুমি দেখবা, এটা খেয়াল রাখবা। এবং রোধের এখানেও আমরা এই জিনিসটাই লক্ষ্য করিয়েছি, তোমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ পরস্পর বিপরীতভাবে কাজ করছে। আচ্ছা, এই যে ফর্মুলাটা যেটা আমরা দেখলাম n = 1/2l/t/m, এটা হচ্ছে টানা তারের সূত্র, আর এটা হচ্ছে সুরশলাকার সূত্র। টানা তার আর এটা কি বলো, সুরশলাকা। ওকে, দুইটার ক্ষেত্রে এই ফর্মুলাটা তুমি কার্যকরী করতে পারবা। এরপরে যেটা I সমান তীব্রতা, এটা হচ্ছে 2π²f²² I হচ্ছে তীব্রতা, এটা হচ্ছে কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক, ঘনত্বের সমানুপাতিক, v হচ্ছে বেগের সমানুপাতিক। ওকে ফাইন। এরপরে যেটা রয়েছে এখানে তুমি লক্ষ্য করো, এটা হচ্ছে নিষ্পন্দ, এটা নিষ্পন্দ, এটা নিষ্পন্দ, তিনটা নিষ্পন্দ বিন্দু মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য, এবং তরঙ্গ দৈর্ঘ্য হইতে গেলে 360 ডিগ্রি একটা বৃত্ত হইতে হবে। তা যেই জায়গায় শুরু সেই জায়গায় শেষ হইলে কিন্তু 360 হয়, কিন্তু সুস্পন্দর ক্ষেত্রে যদি তুমি এখানে শুরু করো এখানে শেষ করলে কিন্তু 270 হবে। তাহলে 360 মিলানোর জন্য যেখানে শুরু সেখানে শেষ, এবং তিনটা সুস্পন্দ বিন্দু পাবা। এবং ইন্টারেস্টিং জিনিস, যে কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য এখানে হয় তিনটা সুস্পন্দ বিন্দু থাকবে, নাহলে তিনটা নিষ্পন্দ বিন্দু থাকবে। ঠিক আছে, ওকে। এরপর বলছি নিষ্পন্দ এবং সুস্পন্দর মধ্যবর্তী দূরত্ব, এ দেখো গোটালটা মিলে যদি ল্যামডা হয় তাহলে এটা হচ্ছে λ/4, আবার এটাও λ/4, এটাও λ/4, এটাও λ/4, তাহলে নিষ্পন্দ সুস্পন্দর মধ্যবর্তী দূরত্ব λ/4, নিষ্পন্দ এবং নিষ্পন্দর মধ্যবর্তী λ/2, সুস্পন্দ এর মধ্যবর্তী দূরত্ব λ/2। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ এইটুকু জিনিস প্রত্যেকের মাথায় চলে আসছে। আচ্ছা, এভাবে একটা জিনিস বলি, দেখি তোমাদের একটা কমন প্রশ্ন করব। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে এরকম, লক্ষ্য করো, ধরো একটা রুমে একটা পাখি আছে, না পাখি উঠছে। ওকে, আর একটা রুমে ধরো যে একটা মশা উঠছে, মানে উঠছে। আচ্ছা বলো তো, কোন সময় তুমি বেশি হচ্ছে যে শব্দ শুনতে পাবা? মনে করো এই রুমে আমরা ক্লাস করছি, এইখানে একটা পাখি উঠতেছে, বা দুইটা পাখি উঠতেছে, বা 5টা পাখি উঠতেছে। 5 মিনিট তারা উড়ার পরে 5টা মশা এখানে ঘুরতেছে। কোন সময় আমি কানের মধ্যে ভ শব্দ শুনতে পাবো বলো তো? কখন হবে? মশা উড়ার সময় নাকি হচ্ছে পাখি? এটা একটু বলো, কমন সেন্স তোমার কি বলে, মানে কোন সময় বেশি শব্দ আমরা পাবো কানের মধ্যে? বলো, একটা মজার জিনিস আছে, তাহলে শিখতে পারবা। মশা উঠলে, ভেরিফাই। দেখছো, তোমাদের কমন সেন্স সবসময় কাছে লাগাবো, যে মশা যখন উঠবে, আসলে সত্যিকার অর্থে মশা উঠলে কিন্তু ওই সময় তুমি দেখবা মশা ছোট জিনিস, কিন্তু সে খুব খুচর মোচর করে। আল্লাহ কিন্তু বলা যায় মশার উদাহরণ দিতে হচ্ছে লজ্জাবোধ করি না, কারণ ওইটার মধ্যেও শেখার আছে। তা আমরা চিন্তা করলাম মশা দিয়ে একটা জিনিস তোমাকে শিখাই দেয়। পাখি মোটেই না, মশা যখন আছে সেই সময় খুব তুমি দেখবা যে সাউন্ড হবে। আচ্ছা, এখন ইন্টারেস্টিং জিনিসটা বলি, এই পাখিকে আমি বলি কি জানো, পুরুষ, আর মশা তোমার হচ্ছে মহিলা। এখন আমি তোমাকে বলি, পুরুষের যে কণ্ঠস্বর সেটার যে তীক্ষ্ণতা, পুরুষের
কণ্ঠস্বরের যে তীক্ষ্ণতা, তীব্রতা না কিন্তু তীক্ষ্ণ, তীক্ষ্ণ মানে ধারালো, ধারালো বুঝো তো, ওই যে চাকু দিয়ে ধার কাটে যেমন, সেটা পুরুষের কণ্ঠস্বরের তীক্ষ্ণতা এবং মহিলার যে কণ্ঠস্বরের তীক্ষ্ণতা আছে না, কণ্ঠস্বর তীক্ষ্ণতা, এই দুইটার মধ্যে কোন তীক্ষ্ণতাটা হচ্ছে বেশি? যে কবে মশার সাথে আপনি মহিলা মিলাইছেন, মশা উঠলে বেশি ভোগ শব্দ শোনা যায়, তীক্ষ্ণতা বেশি, তার মানে মহিলার কণ্ঠস্বরের তীক্ষ্ণতাটা হচ্ছে বেশি, মহিলার কণ্ঠস্বরের তীক্ষ্ণতা বেশি, পুরুষের কণ্ঠস্বরের তীক্ষ্ণতা হচ্ছে কম। বুঝতে পারছো আমার কথা? তারপরে তুমি যখন পড়বা তখন তুমি একটু বুদ্ধি করে পড়বা যে এটা কীভাবে পড়লে আমার মাথায় থাকবে, যা আচ্ছা কণ্ঠস্বরের তীক্ষ্ণতা বুঝতে পারছি, তাহলে পুরুষের কণ্ঠস্বরের তীক্ষ্ণতাটা হচ্ছে কম হবে, মহিলা যেটা রয়েছে সেটার কণ্ঠস্বরের তীক্ষ্ণতাটা কী হবে বলো তো? বেশি হবে। ওকে, আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো, যে কোনো জিনিস যখন তুমি এমনি মুখস্থ করবে তখন তোমার খেয়াল রাখাটা একরকম হবে, আর যখন তুমি মিলিয়ে পড়বা যে ঠিক আছে যে এই জিনিসটা আমি হচ্ছে একটু বুদ্ধি করে মানে একটা জিনিসের সাথে মানে ওটাকে বলে যে গল্প বা ঘটনা দিয়ে মাথায় রাখবো, তখন তুমি দেখবা যে তোমার সহজ হয়ে যাবে, খুব ইজি হবে। তখন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা। ধরো যে একটা জিনিস আছে, সেটাকে আমি বলি খুব ইম্পর্টেন্ট, এটা থেকে মেডিকেলে খুবই প্রশ্ন আসে, সেটা কি জানো? যে একটা হচ্ছে অনুনাদ কম্পন বলে একটা কম্পন আছে, অনুনাদ কম্পন। ওকে, আর একটা জিনিস আছে পরবশ কম্পন। কি কম্পন বলো তো? পরবশ কম্পন। ওকে, একটা হচ্ছে অনুনাদ কম্পন, একটা পরবশ কম্পন। এখন অনুনাদ কম্পন যেটা, সেই জিনিসটা কি সেটা আমি তোমাকে বুঝাই। ধরো আমার এইটা একটা কম্পাঙ্ক আছে, একটা শব্দ পাচ্ছ তো? আচ্ছা, এইটাও, এখন এই দুইটা যদি দেখো, এবার কিন্তু অনেক বেশি পাচ্ছ, লক্ষ্য করছো? তার মানে এইটার যে কম্পাঙ্ক এবং এইটার যে কম্পাঙ্ক, দুইটা যখন পরস্পর মিলে যায় তখন দেখবে দুইটা মিলে একসাথে বহু গুণে কম্পাঙ্ক হয়। এইটাকে বলে অনুনাদ বা রেজোনেন্স। তার মানে হচ্ছে ধরো যে তুমি যে এরকম মানসিকতার, তোমার যে মেন্টালিটি, তোমার আরেকজন লোকের সাথে দেখা হলো, বন্ধু বান্ধবের সাথে, সে যদি ওই মেন্টালিটি হয়, দেখবা দুইজনে গল্প করে খুব মজা লাগতেছে। আর তোমাকে বললাম যে এই একজন গেস্টের সাথে একটু কথা বলো, তুমি দেখতেছো তার কথার সাথে তোমার কথার ম্যাচিং হচ্ছে না, তুমিও মেজাজ গরম, ওরও মেজাজ গরম, ঠিক না? তখন কিন্তু কী হবে, দেখা যাবে গল্প আর জমতেছে না। ঠিক তেমনি করে অনুনাদ কম্পন হচ্ছে একটা জিনিসের, প্রত্যেকটা জিনিসের আলাদা কম্পাঙ্ক আছে। ধরো যে এইটা একটা কলম, এর একটা কম্পাঙ্ক আছে, এইটা একটা কলম, এরও একটা কম্পাঙ্ক আছে। এই দুইটা কম্পাঙ্ক যদি একটা আরেকটার সাথে ম্যাচিং করে তখন দুইজনকারই কম্পাঙ্ক বেড়ে যাবে। খুব ইন্টারেস্টিং না? তার মানে হচ্ছে তুমি ধরো যে 20 মিনিট গল্প করার কথা, আরেকজন লোক আছে তারও 20 মিনিট গল্প করার কথা, দুইজনের গল্প যদি ম্যাচিং হয়ে যায় দেখবা যে 20 মিনিটের জায়গায় 2 ঘন্টা হয়ে গেছে। আর যদি ম্যাচিং না হয় দেখা যাবে কিছুক্ষণ পর যে ভাই ভালো লাগতেছে না, গল্প শুনবই না, ঠিক না? ঠিক তেমনি করে একটা কম্পাঙ্কের সাথে আরেকটা যে কম্পাঙ্ক সেটা যদি পরস্পর মানে একটার সাথে আরেকটা যদি হচ্ছে যে ওইটাকে বলবো যে ওটা কি বলবো যে ম্যাচিং করছে, সহজ করে বলি, সেটাকে অনুনাদ বলে। আর পরবশ কম্পনটাকে আমি তোমাকে বলি, ধরো তোমার পাশে একজন খুব পাওয়ারফুল লোক আসলো, এসে তোমাকে বললো যে আজকে থেকে নিয়ম, যেমন উত্তর কোরিয়ার কথা বলি, ও চুল যে হচ্ছে, মাথার চুল যে হচ্ছে ছাটে, সেটারও একটা স্টাইল আছে যে এই স্টাইলে সবাইকে ছাড়তে হবে। তার মানে ওর বশ্যতা স্বীকার করতে হবে। তার মানে ওইটা তখন তোমার মনটা মেজাজ গরম হলে মানতে হচ্ছে, কিন্তু তুমি ওই রকম মন খুলে ওইটা করবা না, ঠিক না? করতেও পারো একটু, মানে যান বাঁচার জন্য করতে পারো, ওই রকম স্বতঃস্ফূর্তভাবে করবা না। তার মানে তোমাকে আমরা এমন একটা কম্পাঙ্ক দিলাম, দিয়ে বললাম যে এইভাবে তোমাকে কাঁপতে হবে, সেটা হচ্ছে পরবশ কম্পন। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? হ্যাঁ, পুরুষের কণ্ঠস্বরের তীক্ষ্ণতা কম, মহিলার কণ্ঠস্বরের তীক্ষ্ণতা বেশি। আচ্ছা, তাহলে অনুনাদ কম্পন আর পরবশ কম্পন, তাই এইটাকে আমি মনে রাখার জন্য একটা সহজ বুদ্ধি শিখাই, তাহলে জীবনে ভুলবা না। সবসময় খেয়াল রাখবা যে এটা একটা ফিল্মের সাথে মিলাই দেই। আমরা ছোটোবেলায় একটা, অনেক যখন ছোট ছিলাম তখন একটা ফিল্ম দেখতাম ওই বাংলায়, যে বিটিভি চ্যানেল, সেটা হচ্ছে কি জানো? বাবা কেন চাকর। এই ছবিটার কথা আমার এখনও খেয়াল আছে। তা বাবা কেন চাকর, ওইখানে মূলত হয়েছে কি জানো? বাবা ছিল হচ্ছে সম্ভবত রাজ্জাক, আর ছেলে ছিল হচ্ছে বাপ্পারাজ। তাহলে বাবা এবং ছেলের মধ্যে ঘটনাটা হয়েছে যে বাবা রাজ্জাক গেছে, তা ওই যে বাপ্পারাজ হচ্ছে বাপকে পরিচয় দেয় না, মান সম্মান কমে যাবে, তা তখন বলছে যে আপন লোক পর হয়ে গেল। তা ওইখানকার ঘটনা যে অনুনাদ কম্পন যেটা, সেটাকে আমি বলতেছি আপন, আর পরবশ কম্পন যেটাকে আমরা বলছি পর। তাহলে ওই বাবা কেন চাকরি আমরা কী পাচ্ছি বলো তো? আপন পর হয়, মানে ওই ঘটনা দিয়ে তুমি খেলো, আপন কী হয় বলো তো? পর হয়। তাহলে আপনের জায়গায় কী বলো? অনুনাদ কম্পন, অনুনাদ কম্পন। পরের জায়গায় কী হবে বলো তো? যেকে বলো পরবশ কম্পন। তার মানে অনুনাদ কম্পন পরবশ কম্পন হয়, অনুনাদ কম্পন কী হবে বলো তো? পরবশ কম্পন হয়। তাহলে আপন যদি পর হয়, এর বিপরীত লাইন কি হবে? যে কেউ বলবে আপন পর হয়, এর বিপরীত লাইন হচ্ছে পর আপন নয়, পর আপন নয়। তার মানে পর হচ্ছে পরবশ কম্পন, পরবশ কম্পন,
আপন হচ্ছে অনুনাদ কম্পন, আর নয় হচ্ছে নয়। তার মানে যেটা পরবশ কম্পন সেটা অনুনাদ কম্পন নয়, আর যেটা অনুনাদ কম্পন সেটা পরবশ কম্পন হয়। তাহলে এটা থেকে কিন্তু খুবই প্রশ্ন আসে, নিচের কোনটা সঠিক বা নিচের কোনটা ভুল। তাহলে কি থাকতে পারে? অনুনাদ কম্পন পরবশ কম্পন হয়, অনুনাদ কম্পন পরবশ কম্পন নয়, পরবশ কম্পন অনুনাদ কম্পন হয়, পরবশ কম্পন অনুনাদ কম্পন নয়, এরকম করে লাইন দেওয়া থাকতে পারে। কি হবে? আপন পর হয়, তাহলে অনুনাদ কম্পন পরবশ কম্পন হয়, আর পর আপন নয়, তার মানে পরবশ কম্পন অনুনাদ কম্পন নয়। আচ্ছা, এটার সাথে আরও কয়েকটা জিনিস ম্যাচিং করে দিই। কি সেটা বলি? ধরো যে আপন লোক যেটা আছে, সেই লোক যদি তোমার কাছে চায়, তুমি কিন্তু বেশি করে দিবা। তার মানে কি? অনুনাদ কম্পনের যে বিস্তারটা এটা সর্বাধিক হয়। অনুনাদ কম্পনের কি বলো তো? বিস্তার সর্বাধিক। বিস্তার কি বলো? সর্বাধিক। ওকে, ফাইন। পর লোক তোমার চাইছে, কি করবা? দিবা কিছু, নে বাবা একটু নিয়ে পাস। তার মানে কি? পরবশ কম্পনের যে বিস্তার আছে এটা সর্বনিম্ন। বিস্তারটা কি হবে বলো তো? সর্বনিম্ন। বিস্তার সর্বনিম্ন। আচ্ছা বলো তো, আল্লাহ না করে আপন লোক যদি বিপদে পড়ে, আমরা কি সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাই না? আল্লাহ না করে আমাদের খুব কাছের লোক যদি কেউ অসুস্থ হয়, সাথে সাথে আমরা অ্যাক্টিভ হয়, এখনই ইমার্জেন্সি করতে হবে, ঠিক না? তার মানে অনুনাদ কম্পনের যে কম্পন আছে এটা তাৎক্ষণিক শুরু হয়। কম্পনটা কী হবে বলো তো? তাৎক্ষণিক শুরু হবে, কম্পন তাৎক্ষণিক। আর মনে করো যে তুমি ডক্টর হয়ে গেছো, তোমাকে একজন ফোন দিছে যে ভাই এই জায়গায় সমস্যা যাইতে হবে, ঠিক আছে, আগে রেডি হবো, যাবো, তারপরে ধীরে স্থির। তার মানে কি? পরের বিপদে আমরা সত্যি যেটা বাস্তবতাটা, তোমার আব্বা আম্মা অসুস্থ হইলে আল্লাহ না করুক, একরকম তুমি দ্রুত না, কিন্তু তুমি মনে করো এক জায়গায় যাইতে হবে তোমাকে, একটু তুমি স্বাভাবিকভাবে একটু রেডি হবা, বুক হবা। তার মানে কি? পরবশ কম্পনের যে হচ্ছে যে কম্পনটা, এটা একটু দেরিতে শুরু হবে। পরবশ কম্পনের কম্পনটা কী হবে বলো তো? দেরিতে শুরু হবে। তাহলে তুমি খেয়াল করে দেখো, অনুনাদ কম্পনের পরবশ কম্পনের যে পার্থক্যটা আছে, কি কত সহজ। যে কেউ যায় হবে, এটা তো বুঝে গেছি। তার মানে আপন পর হয়, এটা জাস্ট ব্র্যাকেটে বাবা কেন চাকর লিখে রাখো, তাহলে তোমার মাথায় থাকবে, ঠিক আছে? ওকে, একদম ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। এবং তুমি দেখবা যে তুমি এটা অনুনাদ কম্পন এবং পরবশ কম্পনের যে বৈশিষ্ট্যগুলো আছে, এখান থেকে প্রশ্ন অবশ্যই পারবা। আচ্ছা, এবার একটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে তুমি দেখবা যে মেডিকেল অ্যাডমিশনে বড় বড় কিছু ছক থাকে, এবং এই ছকগুলো মুখস্থ করতে গিয়ে স্টুডেন্টের মাথা শেষ, যে ভাই এই ছক কীভাবে মুখস্থ করবো, এত ঘটনা, এগুলো তো হঠাৎ করে খেয়ালও থাকে না। তা আমরা এইরকম সবচেয়ে বড় যে ছকগুলো আছে, তুমি দেখবা অনেক স্টুডেন্টই তোমাকে বলবে ভাই এগুলা মুখস্থ করতে কলজা শেষ হয়ে যাবে। মোটেই না, তোমাকে আমরা ইনশাল্লাহ ক্লাসেই শেষ করে দিব, এবং তুমি দেখবা যে তোমার মাথায় ঢুকে যাবে। এইটা আমি তোমাকে দেখাতে চাই যে একটা জিনিস এমনি তোমাকে আমি বই দাগাই দিলাম যে এটা ইম্পর্টেন্ট জিনিস, ভাই তুই পড়, দিশা উড়ি যাবে। আর আমি তোমাকে ঘটনা দিয়ে এখন বুঝাই দিব, তুমি দেখবা যে এখনই মুখস্থ হবে ইনশাল্লাহ, এবং আমরা ধরবো, দেখিও পাবা, ঠিক আছে? দেখো তাহলে কীভাবে পড়তে হয় সেটা লক্ষ্য করো। এখানে আমরা লিখবো হচ্ছে ঘটনা, এখান থেকে মেডিকেল অ্যাডমিশন মোস্ট ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে তীব্রতা, তীব্রতা আমরা যে মাপবো সেটা আমরা পড়বো ওয়াট পার মিটার স্কয়ারে। কিসে বলো তো? ওয়াট পার মিটার স্কয়ার। আর এইখানে আবার তীব্রতাটাই আমরা মাপবো, এটা হচ্ছে ডেসিবেলে। তার মানে এইখানে অ্যাবাউট আমরা প্রায় 30টার মতো তথ্য পড়বো, 30টা, এবং এই তথ্যগুলো 30টা ইনশাল্লাহ এখনই মাথার মধ্যে চলে আসবে, কোনো টেনশনের কারণ নাই, এখনই মুখস্থ হয়ে যাবে। তুমি খালি আমার সাথে সাথে লেখো। এই বড় কঠিন চার্টগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি, ছোটো চার্ট তো কিছু না, নিজেই বুঝবো। দেখো যে কীভাবে পড়ে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ফাহমিদা সুমাই বলছে ক্লাস শেষে আমরা এই অধ্যায়ের আগে কোশ্চেন ব্যাংক সলভ করে মূল বই পড়বো। হ্যাঁ, কীভাবে পড়তে হবে সেটা নিয়ে আমি আজকে আবার রাতে আবার আসবো, তো তখন বলবো। আগে ক্লাসটা করি, তারপরে বলবো। দাগানা বইয়ের পিডিএফ কোথায় পাবো? দাগানা বইয়ের পিডিএফ তো আমাদের প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা, কোনো টেনশনের কারণ নেই। 3 তারিখ থেকে শুরু হবে, সব প্রত্যেক দিনের যে অধ্যায় ওটা বলে দেবো। আচ্ছা, তাহলে ঘটনা কী হতে পারে? প্রথম যেটা বলি, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। কী বলো তো? স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। দেখো আগে মুখস্থ, আগে লেখো, আমি যেটা বলতেছি বাস মাথায় চলে আসবে। আচ্ছা, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, এটা তীব্রতা লেভেল হচ্ছে 10^11, মানে 10-এর উপরে মাইনাস দিয়ে 11 ওয়াট পার মিটার স্কয়ার। আচ্ছা, আমি এটা খেয়াল রাখার জন্য একটা ঘটনা বলি। স্বাভাবিক যখন তুমি শ্বাস প্রশ্বাস থাকে, তখন তুমি কিন্তু একটা টিমে খেলার যোগ্যতা অর্জন করো, এবং এই যে খেলার যোগ্যতা অর্জন করে একটা টিমে প্লেয়ার থাকে কটা? 11টা। তাহলে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস 10/11। ওকে, আচ্ছা, এখন তুমি খেয়াল করো তো, এই যে শ্বাস প্রশ্বাসের জন্য কিসের উপর আমরা নির্ভরশীল? অক্সিজেন কি বানাইতে পারবো? অক্সিজেন নর্মালি কোথায় পাওয়া যায়? গাছ থেকে আসে, তার মানে গাছের পাতা। তাহলে গাছের পাতার মর্মধ্বনি, গাছের পাতার মর্মধ্বনি, গাছের পাতার কি বলতো? মর্মধ্বনি। মুখস্থ করে ফেলো ইনশাল্লাহ সাথে। এইটা হচ্ছে এই 11 এক কম গেলে কত হবে? 10 ওয়াট পার মিটার স্কয়ার। ওকে, গাছ যেই রাস্তায় থাকে সেই রাস্তাটা, গাছ কিন্তু শব্দ শুষে নেয়, গাছের বহু উপকার। তুমি যেই রুমে পড়ো সেই রুম থেকে যেই গাছ দেখা যায়, পড়ার গতি বাড়বে। তুমি অসুস্থ হয়ে আসছো, যেই রুমে থেকে গাছ দেখা যায় সেই রুমের লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সুস্থতা দ্রুত হয়। মানে গাছের যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে, তুমি বুঝতেছো কিয়ামত আসতেছে, গাছ লাগার টাইম পেয়েছো, গাছ লাগাও, এত গুরুত্ব।
এখন আমরা জানি যে গাছ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মন ভালো করে, পড়ার গতি বাড়ায়, মানে বহুমুখী এর উপকার। তো এটা শুধু এটা না, এটা কি করছে, গাছের পাতার মর্মধ্বনি হচ্ছে শব্দকে শোষণ করে নেয়। তাহলে এটা 10/10। এবং গাছের পাতা হচ্ছে মেসির মতো। মেসির নাম্বার কত? 10 না? 10 10 10। ওকে ফাইন। এই যেই রাস্তায় গাছ থাকবে সেটা কেমন হবে? নির্জন। নির্জন রাস্তা। কী হবে বলো তো? নির্জন রাস্তা। আমি ধরবো কিন্তু, দেখবো এখন কেমন পারছো। এটা কত হবে বলো তো? 10/9। নির্জন 9 দিয়ে 10/9। কয়েকটা সিস্টেম শিখিয়ে দিব, যেটা দিয়ে তোমার মাথায় রাখতে চাও সেটা দিয়ে তুমি ইনশাল্লাহ পারবে। ওকে, এখন লক্ষ্য করো, এই যে নির্জন রাস্তা যে আছে, নির্জন রাস্তার পাশে কি থাকবে জানো? লাইব্রেরি থাকবে। কী থাকবে বলো তো? লাইব্রেরি। তাহলে নির্জন রাস্তার পাশে কি বলো? লাইব্রেরি। লাইব্রেরি যাকে বলবে 10/8। আচ্ছা, লাইব্রেরি যে আছে, লাইব্রেরির পাশে কি হইতে পারে? যাকে বলবে লাইব্রেরি যেখানে তার মানে বইপত্র আছে, তাহলে ক্লাসরুম। তাহলে হচ্ছে ক্লাসরুম। ওকে ফাইন, ক্লাসরুম। তাহলে ক্লাসরুম কত বলো তো? 10/7। ওকে ফাইন। আচ্ছা, এবার বলো তো ক্লাসরুমে যে আমরা কি করব? পড়াশোনা হবে। পড়াশোনার জন্য কথাবার্তা কেমন হইতে হবে? যাকে বলবে যে পড়াশোনার জন্য কথাবার্তা স্বাভাবিক হইতে হবে।